যেরকম কথা ছিল, আমরা এসে গেছি এনটেকের আরেকটা ভিডিও নিয়ে। তো যেরকম ফলোয়ার্সরা বা যারা আমাদের পেজ দেখে তারা যেরকম চাইছে যে নতুন নতুন কিছু দেখতে, আর যেটা থেকে অবভিয়াসলি ভিডিও শেষে যেটা থাকবে যে ওখান থেকে আমরা কি পাচ্ছি, কি ওখান থেকে আমরা নিতে পারবো, যারা দর্শক তারা কি নিতে পারবো। তো সেরকমই একজন মানুষকে আজকে আমরা আমাদের সাথে পেয়েছি। চাইবো উনি ওনার নিজের ইন্ট্রোডাকশনটা নিজেই দিক। স্যার নমস্কার, আমি ডক্টর দেবাশিস সরকার, আসানসোলের বাসী এবং এই মুহূর্তে আমি বোরো 6-এর চেয়ারম্যান, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, এবং আমার প্র্যাকটিস লাইফ আসানসোলেই শুরু। এখানেই আমি প্র্যাকটিস করি অ্যাজ এ ডেন্টাল সার্জন। তো এই যে ডেন্টাল সার্জন মানে অ্যাজ আ ডক্টর, যেরকম আপনার পপুলারিটি শুধু বাংলায় নয়, পাটনা থেকে শুরু করে সব জায়গায়, তার সাথে বোরোর চেয়ারম্যান, এই ম্যানেজটা মানে এই ব্যালেন্সটা কি করে করেন? দেখুন, এটা যে ব্যালেন্সের ব্যাপার, প্রথমেই আপনাকে একটা জিনিস দেখতে হবে যে বড় চেয়ারম্যান মানে একটা পলিটিক্যাল পোস্ট। তো এবার পলিটিক্স কি? মানুষকে সার্ভ করার একটা বড় মাধ্যম। ডাক্তারি সেটা একটা সার্ভ করার মাধ্যম। তাহলে বেসিক ইনগ্রিডিয়েন্ট, বেসিক লক্ষ্যটা কি? সেটা হচ্ছে মানুষকে সার্ভ করা। তো সেইটারই একটা গ্রেটার পার্ট হচ্ছে বড় চেয়ারম্যানের দায়িত্ব। তার সঙ্গে মানে ডাক্তারের দায়িত্বের সঙ্গে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট এতে যুক্ত হয়। অ্যাট দি এন্ড অফ দি ডে, যেমন আপনি আপনার শ্রোতাদের বললেন যে আমরা এই শোয়ের শেষে কি পাবো, অ্যাট দি এন্ড অফ দি ডে একটাই কিন্তু প্রোডাক্ট, আমরা ফিনিশ প্রোডাক্ট একটাই, মানুষকে সার্ভিস, মানুষকে কতটা উপকার আপনি করতে পারলেন। সেটা তো ঠিক, কিন্তু দুটো ফিল্ডেই প্রচন্ড রকমের ডেডিকেশন আর টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে। তো দুটোকে অ্যাট এ টাইম ম্যানেজ করা, এইটা যদি একটু বলেন, মানে অনেকেরই শুনে সুবিধা, তারাও হয়তো চাইছে, কারণ এখনকার দিনের লাইফে অতটা সহজ নয় যে একটা কিছু থেকে কাজশ্রমটাকে বার করে আনা। তো সেটার জন্য একটু কিছু বলেন। দেখুন, এটার ব্যাপারটা হচ্ছে আমি আজ দীর্ঘ আমার 25 বছর প্র্যাকটিস হলো, এবং 25 বছর যে প্র্যাকটিস, তার আগে থেকে কিন্তু মোটামুটি ক্লাস 10 থেকে আমি কোনো না কোনো সোশ্যাল ওয়ার্ক করি। একটা টাইমে আমি পশু পাখিদের নিয়ে করতাম, আজও করি। শুরুটা কিন্তু পশু পাখিদের দিয়ে, রাস্তার স্ট্রিট ডগকে দিয়ে এটা শুরু হয় এবং তারপরে পাখি পর্যন্ত ছড়িয়ে যায়, এবং ইনজিওর্ড বুল এই ধরনের জিনিসকে আমি অ্যাটেন্ড করতাম। এটা আমার ছাত্র জীবন থেকে আমি করি, কেন অদ্ভুত বেশ ভালো লাগে আমার নেচারের ব্যাপার, পশু পাখি ভাল লাগে, নেচার ভাল লাগে, সেই জন্য আমি এটা করি। এবং তারপর এটা করতে করতে দেখলাম একটা পিরিয়ড এসে যখন ডাক্তারিতে চান্স পেলাম যে মানুষের সেবা এরই একটা বড় পার্ট, সেটাতে যুক্ত হলাম। এবং ফার্দার মনে হলো যে না, এটা পলিটিক্স এলে হয়তো আরো বেশি মানুষকে আমি সার্ভিস দিতে পারবো। এবং এটা ম্যানেজমেন্টের যদি ব্যাপার বলেন, আমার প্র্যাকটিসের একটা ফিক্সড টাইম আছে, আমি সেই টাইমটা আজও বসি, আগেও বসতাম। এইভাবেই ম্যানেজ করা হয়। বাকি টাইমটা আবার পলিটিক্যালি বা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে যে কাজ দরকার হয় মানুষের কাছে পৌঁছানোর জন্য, সেটাকে আমি করি। যদি আপনি করতে চান, ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, আপনি ম্যানেজ করতে পারবেন, দুটো জব ম্যানেজ করা যায়। তো এই যে আজকে আপনি যেই জায়গাটা দাঁড়িয়ে আছেন, একদিকে ডাক্তার, একদিকে পলিটিশিয়ান, দুটোই সমাজকে কিছু দেয়ার, মানে দুটো জায়গা থেকে সমাজকে দেয়ার অনেক কিছুই আছে। তো এই জায়গাটা আসার জন্য একটা মানসিকতা, একটা প্রিপারেশন, একটা ব্যাক সাপোর্ট সবই তো লাগে, প্লাস নিজের মানসিক একটা চিন্তাধারাও লাগে। তো কোথা থেকে শুরু হয়েছে? স্কুল বা কলেজ, বা কেউ বলেছিল যে তুই ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, বাবা মা পরিবারের সেরকম কি আছে কিছু স্টোরি আপনার? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, আমার জন্ম হয় বর্ধমানে, আমার মা বাড়ি ওখানে। তো বাবা যেহেতু কোল ইন্ডিয়ায় যুক্ত ছিলেন, কোল ইন্ডিয়া সার্ভিস করতেন, তো পরে আমি আসানসোলে শিফট করি। জন্মের পরেই আসানসোলে চলে আসা হয়, আসানসোলে পড়াশোনা শুরু হয়, কিন্তু আমার এক জায়গায় পড়াশোনা হয়নি। যেমন আসানসোল, তেমনি যেমন আপনি বললেন পাটনা, এবং একটা পিরিয়ড আমার ইউপিতেও ছিল, মুসৌরিতে একটা ব্রিফ স্টে ছিল। তারপরে আবার আমি ফাইনালি আসানসোলে সেটেল করি, এবং এর মাঝে যে ডাক্তারি পড়ায় যখন সুযোগ পাই তখন আমি পাটনায় যাই, এবং তার আগে 1 বছর আমি ইঞ্জিনিয়ারিংও পড়ি। তো ইঞ্জিনিয়ারিং যখন আমি পড়ি, আমি নাগপুরে ছিলাম। তো ব্রিফ পিরিয়ড 7-8 মাস আমি ওখানে ছিলাম, তারপর ডাক্তারিতে চান্স পেয়ে ডাক্তারি পড়ি। আর যদি আপনি বলেন যে ডাক্তারি পড়ার পেছনে কারণ বা ইন্সপিরেশন, কারণটা হচ্ছে যে আমার বাবার দিক থেকে সকলে ইঞ্জিনিয়ার, 4th জেনারেশন মানে আমরা হতাম যদি ইঞ্জিনিয়ারিং হতো আমাদের। আমি আর আমার দাদা প্রথম ওই দিক থেকে কেউ ডাক্তার হয়েছে। আবার ঠিক মায়ের দিক থেকে এর অপোজিট, মায়ের দিকে কোনো ইঞ্জিনিয়ার নেই, সবাই ডাক্তার এখন পর্যন্ত, মানে ইঞ্জিনিয়ার নেই। তো এইটার মাঝে একটা সামঞ্জস্য, তো যার জন্য একটা চাহিদা, মানে ইচ্ছে ছিল যে ডাক্তার হবে, কারণ বাবার দিক থেকে একটা প্রচন্ড ইচ্ছে ছিল যে এরা ডাক্তারিতে আসুক, এরা যেন কোল মাইনিং বা ইঞ্জিনিয়ারিং এ না আসে। তো সেইটাই হচ্ছে এই ব্যাপার। সেখান থেকে কি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কোথাও চুজ করতে গিয়ে পলিটিশিয়ানটা না, ডাক্তারি ইঞ্জিনিয়ারিংটা ছিল একটা চয়েস। এবার পলিটিক্সটা কি হলো, আমি সোশ্যাল, যেমন আপনাকে বললাম, ক্লাস 10 থেকে আমি জীবজন্তু নিয়ে প্রচন্ড কাজ করতাম। তো জীবজন্তু নিয়ে কাজ করতে করতে এটা ফিল করলাম, দেখতাম যে মানুষের যে কষ্ট,
এক দুজন মানুষকে সাহায্য করলাম। এটা করতে করতে হলো কি বাড়লো, যখন বাড়লো তখন ধরুন আমি অলরেডি অ্যাডাল্ট হয়ে গেছি, আরো ভালো বুঝতে পারছি ব্যাপারগুলোকে। তখন অনুভব করলাম যে এটা একটা প্রবলেম রয়েছে। কি প্রবলেম রয়েছে? যে আপনি মানুষকে সার্ভিস দিতে হবে। তখন আমি সোশ্যাল ওয়ার্কটাকে মানুষের প্রতি, যেটা করতাম আগে সেটা রইলো, কিন্তু মানুষের প্রতিও বাড়লো। এবং এই বাড়া একটা জায়গায় যে মনে হলো যে এখানে একটা জায়গায় কোথাও আমি আটকে যাচ্ছি কেন? ফাইন্যান্সিয়ালি কিছু প্রবলেমস আসছে, সোশ্যালিও কিছু আসছে। এইটা যদি কারেক্ট করতে হয় তাহলে আপনার দরকার একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, এবং যেটার জন্য কেন পলিটিক্যাল প্ল্যাটফর্ম, কেন আপনি অনেক বেশি মানুষকে সার্ভ করতে পারবেন। তো তখন হলো কি ধীরে ধীরে আমার পলিটিক্যাল এন্ট্রিটা হলো। এবং পলিটিক্সে এন্ট্রি করলেই তো হয় না, কেন ধরুন পলিটিক্সে আপনি কার সঙ্গে করবেন, একটা কিছু আপনার আইডিওলজিক্যাল তার সঙ্গে সিমব্যালেন্স থাকতে হবে। হয়তো ধরুন একটা ভিন্ন ধর্মী জিনিসের সাথে পলিটিক্স করা যায় না। আমার ভাবধারা কিছু, সেই পলিটিক্যাল পার্টির ভাবধারা কিছু, তারা আমাকে অ্যাকসেপ্ট করবে না, আমি সেখানে অ্যাকসেপ্ট করবো না। তাহলে এমন একটা পলিটিক্যাল যেটা আমার কিছু ভাবনা, কিছু চিন্তা সেখানে প্রকাশ পাবে, তাহলে সেরকম একটা পলিটিক্সে যেতে হবে। সেই জন্য আমার পলিটিক্স। আপনার কথাটাই কেটে বলছি, আপনার প্রশ্নটাই, উত্তরটাই তো, আপনার যে পলিটিক্যালে আসার কারণে কি আপনার পরিবারের কোনো মানে চুজ করার ক্ষেত্রে কি আপনার পরিবারের কোনো রকম ইয়ে ছিল, আপনার পরিবারে কোনো এর আগে পলিটিক্যাল হিস্ট্রি ছিল বা ফেভার করতো সেরকম কোনো ইয়ে? দেখুন, পরিবারের পলিটিক্যাল হিস্ট্রি বলতে গেলে আমাদের বাড়িতে কেউ পলিটিক্স করতো না, কিন্তু আমার দাদু মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন বহু আগে, আমার মায়ের বাবা। কিন্তু আমার বাড়ি থেকে কেউ বাধা কোনোদিন যেমন কোনো জিনিসে দেয়নি, না মা বাবা না পরিবারের কেউ, বরঞ্চ এনকারেজ করেছে প্রত্যেকটা স্ট্রিমে। যখন ইঞ্জিনিয়ারিং পড়েছে সেখানে এনকারেজ করেছে, কিন্তু বলেছে ডাক্তারি পড়লে ভালো হতো, এখানে ফার্স্ট টাইম কেউ এটা পড়তো। তো সেরকমই ঠিক এখানে ব্যাপার, যখন পলিটিক্সে আসতে চেয়েছি, এন্ট্রি হয়েছে, ধীরে ধীরে তারা সমর্থন করে গেছে, যেভাবে একটা পরিবার সমর্থন করা উচিত তার চেয়ে হয়তো বেশি করেছে। আচ্ছা, তো ডাক্তারবাবু একটা রাজনৈতিক থেকে শুরু করে পার্সোনাল লাইফে সব জায়গাতে একটা চড়াই উতরাইয়ের ব্যাপার তো থাকে। তা আপনার জীবনে যদি খুব বড় বিগেস্ট মানে যেটাকে চড়াই উতরাই বলে, তো কি বলবেন আপনি সেরকম কিছু? দেখুন, চড়াই উতরাই প্রত্যেক মানুষের জীবনেই থাকে, ফ্ল্যাট লাইফ হয় না। এবং ফ্ল্যাট লাইফ যদি হয়, দেখবেন ইভেন ইন মেডিকেল সায়েন্স ইসিজি যখন ফ্ল্যাট হয় মানুষের মৃত্যু হয়, সেটা চড়াই উতরাই সব জায়গায় থাকবে। এবং আমারও ছিল, প্রত্যেকেরই থাকে। তবে সব ক্ষেত্রে যে উতরাইটা খুব সৌভাগ্যের হয় বা আনন্দের হয় তা কখনোই নয়। আমার ছোটবেলাটা খুব চড়াই উতরাই যায়, কেননা তখন আমি ক্লাস 4-এ পড়ি। তো আজকের মতো মেডিকেল সায়েন্স উন্নত ছিল না, পরিষেবা উন্নত ছিল না। আমার বাবার একটা ম্যাসিভ অ্যাটাক হয় অ্যাট দি এজ অফ 40, জাস্ট 40। এবং সেই টাইমটা একটা খুব মানে টেস্টিং টাইম যে আমার পরিবারের পক্ষে, যদিও আমার জ্ঞান সেই টাইমে খুব কম ছিল, কেন যেটুকু আমাদের গাইড করতো মাই করতে পারতো। এই টাইমটা খুবই টেস্টিং টাইম গেছিলো, কেননা খুব কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। নট ফাইন্যান্সিয়ালি, কেন ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম ছিল না, কিন্তু সোশ্যালি যে প্রবলেমটা হয় এবং মেন্টালি যে প্রবলেমটা হয়, সেটা ধরতে পারেন আমি 9 বছর বয়স তখন আমার, তখন থেকে আমি অনুভব করতে পারি এটা একটা বিরাট প্রবলেম, একটা চড়াই উতরাই গেছে। তারপর ধরুন পার্সোনাল লাইফে যখন আমি বড় হই, অ্যাডাল্ট হই, একবার একটা মাইনর চড়াই উতরাই আমার এসেছিল আমার লাইফে, কিন্তু সেটা তো এফেক্ট করেনি। যদি বলেন এফেক্ট, টার্নিং পয়েন্ট, হোয়াট এভার, ওইটা ছিল আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট। না, আসলে এই চড়াই উতরাই গুলো মানুষের জীবনে পার করা খুব দরকার, কারণ কোনোটাই কোনো সাকসেসই ইজিয়ার হয় না, মানে ইজি হয় না, চড়াই উতরাই থাকেই। তো সেইটার জন্যই আপনার থেকে জানতে চাওয়া যে কতটা টাফ ছিল। অদ্ভুত টাফ ছিল, কেন সেই টাইমে 9 বছর বয়সে আমি যে শিক্ষাটা পাই, আজকেও সেই শিক্ষাটা আমাকে কাজ দেয়। এবং সবচেয়ে বড় যে স্ট্রাগলটা, সেই স্ট্রাগলটা শিখে থেকে, যে এত কঠিন স্ট্রাগল, কেন ধরুন আমার বাবা যে পদে ছিল সেই পদ থেকে রাতারাতি সে সরে যায়। এবার এই যে পতন জিনিসটা, তখন থেকে আমি এটা শিখি যে এটা হতে পারে লাইফে, এবং এটাতে কি করে নিজেকে অ্যাকাস্টামড করবেন, কি করে হাউ উইল ইউ ফাইট উইথ ইট, হাউ উইল ইউ কোপ উইথ ইট, রাদার ফাইট না কোপ, এইটা আমি লার্ন করি। এবং এখানে মানে একটা অদ্ভুত টেম্পারামেন্ট ডেভেলপমেন্টের ব্যাপার থাকে, নিজেকে ডেভেলপ করতে হয়। এবং ধরুন 9 বছর বয়সে সেই ডেভেলপমেন্টটা আমার মধ্যে চলে আসে, কেননা অনেক ক্ষেত্রে হয় কি, যখন মানুষ কোনো পদ থেকে সরে যায় একটা অদ্ভুত বিট্রেল দেখা যায়। এবং তখন পরের দিকে যখন বড় হই, মনে হতো কলম্বাসের সেই লাইন্সগুলো কত সত্যি, যে ফ্রেন্ডশিপ ব্রেকস লাইক এ হলো মাস্ট। তো সেটা থেকে আমি শিখেছি, দ্যাট ওয়াজ এ লার্নিং কার্ভ ফর মি। এবং একটা জিনিস আমি শিওর হয়েছি, দেখুন ইংরেজিতে একটা ভালো প্রবাদ আছে, এ টেস্টিং টাইম ক্যান নট স্যাটার এ টাইম টেস্টেড রিলেশন। এবং সেইটাতে বিশ্বাস করি কিন্তু আমি চলি, যে ওই যে পরীক্ষার যে টাইমটা চলছে জীবনে, যে পরীক্ষার যে সময়টা আসছে, সেটা কিন্তু আপনার টাইম টেস্টেড রিলেশন যেগুলো, সেগুলো হয়তো অল্টার হবে না, বাকি সবকিছু কিন্তু অল্টার হতে পারে। একদমই। তো এইরকমই চড়াই উতরাই কি আপনার পলিটিক্যাল কেরিয়ার বা পলিটিক্যাল লাইফেও কিছু এখন অব্দি আপনি ফেস করেছেন? দেখুন, পলিটিক্যাল লাইফে চড়াই উতরাই প্রত্যেক দিনই থাকে, কারণ এটা ডেলি বেসিসে গ্রাফ হয়, অনেকটা শেয়ার মার্কেটের মতো। কেন এখানে দেখুন, এখানে একটা লার্জ সংখ্যক ডেটাবেস নিয়ে আপনাকে কাজ করতে হয়, মানুষের
আবেগ, মানুষের ভাবাবেগ, মানুষের ইচ্ছা, মানুষের ভালোবাসা, চাহিদা, আকাঙ্ক্ষা, এই সব জিনিসগুলোকে ইনকর্পোরেট করে আপনাকে পলিটিক্সে থাকতে হয় মানুষের সেবার মধ্যে। কিন্তু এখানে একটা রেস্টেনিং ফ্যাক্টর কি, ধরুন আপনি বুঝছেন সব কাজগুলো করা উচিত, কিন্তু সব কাজগুলো হয়তো করার মতো যোজনা বরাদ্দ আপনার কাছে থাকে না। তো সেই জন্য একটা চাপানোতার এখানে প্রত্যেক দিনই মানুষের কিন্তু আশাটা রয়ে যায়, আশাটা রয়ে যায়, এবং আর যত রেগুলার বেশি চাহিদা আপনাদের কাছে পড়তেই যত থাকে। বেশি, এবং যে দলের আমি প্রতিনিধিত্ব করি তৃণমূল কংগ্রেস, সেখানে মানুষকে এত ভালোভাবে সার্ভিস দেয় যে মানুষের প্রত্যাশা আমাদের কাছে খুব বেশি। কেননা ধরুন এটা তো সিপিএম এর টাইম নয় যে মানুষ পার্টি অফিসে আসতে ভয় পাবে, তো যেহেতু আমাদের টাইম, মানুষ পার্টি অফিসটাকে পার্টি অফিস না নিজের বাড়ির একটা অংশ মনে করে, সেখানে তারা খুব বেশি ভাবে আসে, এবং যেহেতু কাজ ভালো হয়, আমাদের সরকার কাজ ভালো করে, সেখানে তাদের চাহিদা নর্মালি আরো বেশি, সেইটা খুব করতে হয়। তো সেখানে চাপানোতা নিশ্চয়ই আছে। যদি দেখবেন ভারতবর্ষে সকল পার্টি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে সার্ভিস দেওয়ার অঙ্গীকারের উপর তৈরি হয়, কেউ দেয় কেউ দেয় না, এবং তখন আমার মনে হয়, এবং পশ্চিমবঙ্গে বিগত দিনের কাজ দেখে সিপিএম এর সঙ্গে তার তফাৎ দেখে, কেন আমরা তো ধরুন আমি যতদিন জন্ম, যখন আমার 30 বছর বয়স, তখন যে শুনলাম সিপিএম 2011 তাহলে তার আগে পর্যন্ত আমি শুধু সিপিএম দেখেছি, আমি তো কোনো রাজনৈতিক দল দেখিনি। তাহলে তার সঙ্গে যখন আমি তৃণমূলের ডিফারেন্সিয়েট করি, মনে হয় আই এম কম্পেয়ারিং বিটুইন হেল অ্যান্ড হেভেন। যদি সিপিএম হেল হয়ে থাকে, তাহলে আজকে তৃণমূল কংগ্রেসে মানুষ হেভেনে আছে। তো সেইটা ভেবে আমার তৃণমূল কংগ্রেসে জয়েন করার ইচ্ছে প্রকাশ করা, এবং দল আমাকে গ্রহণ করে। যেহেতু ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি, তো সেখানে দাঁড়িয়ে আপনার এই ছোট থেকে বড় হওয়া অবধি আজকে আপনার এই প্রফেশনাল কেরিয়ার যায়, কোনো জায়গায় কি আপনার মনে হয়েছে কি আপনি হিন্দু মুসলিম বা মুসলিমদের থেকে ইনসিকিউর, বা আপনার কাছে পেশেন্ট তো সব জাতের আছে, যেটা আপনি বললেন জাত দেখে তো আপনি চিকিৎসা করেন না, বা তৃণমূল কংগ্রেসের যে কথা বললেন তারাও পরিষেবা সেই জাত দেখে দেয় না, তো কোনো জায়গায় কি মনে হয়েছে যে আপনি কোনো মুসলিম কারুর থেকে আপনার অসুবিধে হচ্ছে, বা কোনো রকম ইনসিকিউর ফিল করছেন, বা সে আপনার পরিবারের বা কোনো কিছুর? নিশ্চয়ই মনে হচ্ছে। এটা 2014 বলবো না, 2016 আগে ভারতবর্ষে ছিল না। অদ্ভুত ব্যাপার, 100 কোটি মানুষ, 120 কোটি মানুষ ইনসিকিউর ফিল করছে 20 কোটি মানুষ থেকে। কি অদ্ভুত তথ্য না, কি অদ্ভুত পরিসংখ্যান দেখুন। এবং দ্বিতীয়, এখন বলা হচ্ছে যখন এখানে অন্য দলের শাসন ছিল, মানে কংগ্রেসের বা যৌথ সরকার, জনতা দল বা জনতা পার্টি বা যাদের ছিল কোলিশন গভর্নমেন্ট, আমাদের কোলিশন গভর্নমেন্টই তো বেশি চলেছে, ইভেন অটল বিহারী বাজপেয়ী এর গভর্নমেন্টও কোলিশন সরকার ছিল, তো তখন হিন্দু অসুরক্ষিত হয়নি। তাহলে কোলিশন গভর্নমেন্টে হিন্দু অসুরক্ষিত ছিল না। আজকে যারা বলছে হিন্দুদের ফ্র্যাঞ্চাইজি আমরা, হোলসেলার আমরা, রিটেলার আমরা, ম্যানুফ্যাকচারার আমরা, আমাদের থেকে না সার্টিফিকেট নিলে আপনি হিন্দু হতে পারবেন না, ভারতীয় জনতা পার্টি, তাহলে তারা 10 বছর ক্ষমতায় থাকে, আজকে 11 বছর হচ্ছে, প্রায় 11 বছরের মুখে, কয়েক মাস শর্ট আছে, হিন্দু আজকে ইনসিকিউর ফিল করছে। প্রত্যেক দিন আপনাকে একটা সিস্টেমিক ব্রেন ওয়াশ চলছে, হিন্দু ইনসিকিউর। তাহলে কতটা দুর্ভাগ্যের, একটা ফুল মেজরিটি সরকার তারা দুবার চালিয়েছে, এখন 240 সিট নিয়ে চালাচ্ছে, তারা হিন্দুর বলছে আমরা প্রতিনিধিত্ব করছি, প্রত্যেক দিন তারা আইন আনছে হিন্দুকে রক্ষা করার জন্য, কিন্তু হিন্দু ইনসিকিউর হয়ে যাচ্ছে, মাইনরিটি সিকিউর মনে করছে। কি ধরনের জিনিস এটা? ঠিক আছে, এই প্রশ্ন নিয়ে আর বেশি বিস্তারিত যাচ্ছি না। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উপরে স্বাস্থ্য, শিক্ষা ও জীবিকা নিয়ে একটা প্রচন্ড রকমের চক্রান্ত বলবেন নাকি সত্যি বলবেন জানি না, একটা প্রচন্ড রকমের ত্রাস বা একটা প্রেশার উঠে আসছে, এটা কেমন ভাবে দেখবেন? প্রথমেই পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো থেকে বেশি অভিযোগ আসে, কেননা অভিযোগ যেগুলো আসছে সেগুলো সম্পূর্ণরূপে ভিত্তিহীন, কিন্তু শুধু ভিত্তিহীন বললেই হয় না, আমি আপনাকে স্ট্যাটিস্টিক্স দিয়ে বুঝবো কেন ভিত্তিহীন বললাম। শুধু আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করি বলে বলছি না। আপনি প্রথমেই আসুন বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আমাদের পার্শ্ববর্তী 3টি রাজ্য, আসামও নিতে পারেন, ঠিক আছে, একটু দূরে আছে। তো এবার রইল যে পশ্চিমবঙ্গে একটা স্বাস্থ্যসাথী বলে স্কিম চলে, এই স্বাস্থ্যসাথীতে ইনক্লুশন কারা হয়, পশ্চিমবঙ্গের যেটা জনসংখ্যা সকলে ইনক্লুডেড, তাহলে এটা ইনক্লুসিভ প্যাকেজ। দ্বিতীয়, পশ্চিমবঙ্গে কোন হাসপাতালে স্বাস্থ্যসাথী আছে, একটা ছোট বাচ্চা ছেলেও বলে দেবে সব হাসপাতালে স্বাস্থ্যসাথী আছে, ম্যান্ডেটারি। কিন্তু আপনি যদি বিহারে যান, বিহারে চলে আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত এই মুহূর্তে আপনাকে সরকারি আধিকারিকরা ভালো করে বলতে পারবে না আয়ুষ্মান ভারত ওখানে সম্পূর্ণরূপে চলছেন না চলছে না। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। সেম অবস্থা পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আমি বললাম সেখানে। কিন্তু পশ্চিমবঙ্গে 12 মাস একটা স্কিম আছে, হেলথ স্কিম আছে, যেটা মানুষকে ছোট থেকে বড় নিড প্রায় 500-র মতো রোগকে কভার করে, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী। এবং প্রত্যেকটি মানুষের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য সে এন্টাইটেল, সে যদি করাতে চায়। এখানে কোনো এক্সক্লুসিভ ফ্যাক্টর নেই, সবটাই ইনক্লুশন ফ্যাক্টর। কিন্তু এবার আসুন, আপনি আয়ুষ্মান ভারতকে কেন আমি কম্প্যারিজনে বলছি, অনেকটাই পিছিয়ে আছে স্বাস্থ্যসাথীর চেয়ে।
নাম্বার ওয়ান কি বললাম, এখানে সকল হাসপাতাল, সকল মানুষ। আয়ুষ্মান ভারত কে পায়? লাল কার্ডধারী। তাহলে লাল কার্ডধারী না হলে কিন্তু সে পাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি ভালো করে খোঁজ নিলে দেখতে পারবেন, এবং স্ট্যাটিস্টিক্স এবং ডেটা এটা বলবে, আমি বলায় কিছু যায় আসে না। আয়ুষ্মান ভারত বছরে ভালোভাবে কাজ হয় 4 মাস, বাকি টাইম কখনো সার্ভার প্রবলেম থাকে, কখনো সার্ভারে আপগ্রেডেশন আসে, কখনো একটা কিছু হতে থাকে, যার ফলে হয় কি আয়ুষ্মান ভারত সবসময় পরিষেবা পায় না। 4 থেকে 5 মাস ম্যাক্সিমাম পরিষেবা আছে, খুব বেশি হলে সেটাকে আরও 1 মাস যদি এক্সটেন্ড করে দেন তাহলে 6 মাস হয়। তাহলে আয়ুষ্মান ভারতে সবসময় একটা ব্যাকলগ থেকে যায়। এবং দ্বিতীয় কি হয়, হাসপাতালদের পেমেন্ট ডিলেড হওয়ার ফলে অনেক ক্ষেত্রে হাসপাতালরা খুব মানে ব্যাকফুটে চলে যায়, চিকিৎসা পরিষেবা হ্যাম্পার হয়। কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলে সেটা কিন্তু হয় না, পশ্চিমবাংলায়। আর স্বাস্থ্যসাথীর পেমেন্ট খুব প্রম্পট। এবার আসুন, স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত এগুলো সব দেওয়া হয় কোনো না কোনো ইন্স্যুরেন্সের মাধ্যমে। তো যে ইন্স্যুরেন্স টিপিএ এজেন্সিস, আপনি দেখবেন যে টিপিএ, ধরুন রাঁচি শহরে বড় বড় হাসপাতাল আছে, পাটনা শহরে বড় বড় হাসপাতাল আছে, কোনো একটি টিপিএ সেই জেলায় পেয়েছে, ওই ডিস্ট্রিক্টে, পাটনা ডিস্ট্রিক্ট, রাঁচি ডিস্ট্রিক্ট, আর উড়িষ্যার কটক পেয়েছে, তার কিন্তু কোনো ডাক্তার নেই। সে আপনার ক্লেম জাস্টিফাই করছে কিংবা ক্লেম ক্যান্সেল করছে, ক্লেমের অথেন্টিসিটি চেক করছে, ডিজিজের অথেন্টিসিটি চেক করছে, হোয়াট মেডিসিন ওয়াজ রাইট, হোয়াট ওয়াজ রং সে ডিসাইড করছে। সে 99% ক্ষেত্রে কোনো এমবিবিএস ডাক্তার, ধরুন এমবিবিএস পরিষেবাই তো স্বাস্থ্যসাথীর মধ্যে আছে বা আয়ুষ্মান ভারতের মধ্যে, তাহলে সেই পরিষেবাটা জাজ করার জন্য মিনিমাম তার একটা এমবিবিএস দরকার করবে। তাহলে পুরো ইন্স্যুরেন্স সেক্টরে কোনো ডাক্তার নেই। কে দেখছে, যদি খুব ভালো থাকে তাহলে কোনো হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আছেন। এটা গেল প্রথম কথা। তাহলে স্বাস্থ্যে আমরা কতটা এগিয়ে পশ্চিমবাংলায়, এটা আমি শুধু স্বাস্থ্যসাথী দিয়ে বললাম। এর বাইরে আমাদের কি আছে? এর বাইরে আমাদের প্রাইভেট সেক্টর আছে। প্রাইভেট সেক্টরে যে হাসপাতাল আছে, আমাদের জেলা পশ্চিম বর্ধমান, যেটা আগে মানুষ ভাবতে পারতো না, সেখানে 3টে মেডিকেল কলেজ। আসানসোল হাসপাতাল, যেটাকে এক টাইমে লোকে বলতো এসডি হসপিটাল, মানুষের সিওর ডেথ, গেলেই মারা যাবে, গেটে ঢুকলেই, আজ সেটা ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে বার্ন ইউনিট রয়েছে, ট্রমা ইউনিট রয়েছে। আজকে কটা মেডিকেল কলেজ নিয়ে 2011-এ তৃণমূল কংগ্রেস শুরু করেছিল পশ্চিমবঙ্গের যাত্রা, 2011-এ ছিল কলকাতায় 4টে, বাঁকুড়া 1টা, শিলিগুড়ি 1টা, এইভাবে ঠিক ছিল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এইভাবে 7টা 8টা মেডিকেল কলেজ ছিল। আজকে মেডিকেল কলেজ 26, জঙ্গলমহলে মেডিকেল কলেজ আছে, বীরভূমে মেডিকেল কলেজ আছে, কল্যাণীতে মেডিকেল কলেজ আছে, প্রাইভেটগুলো নিলে 33, আর যদি টোটাল কলেজেস নেন, হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথি দুটো নিয়ে 62। কটা ইউনিভার্সিটি বেড়েছে শিক্ষার ব্যাপারে আপনি জিজ্ঞেস করলেন, বলি কটা ইউনিভার্সিটি বেড়েছে। আজকে আসানসোলে একটা স্বয়ংসম্পূর্ণ ইউনিভার্সিটি, কাজী নজরুল আছে। আগে আমাদের ছেলেরা কখনো ধানবাদ, কখনো কলকাতা, কখনো তাদের আরো অন্যান্য জায়গায় যেতে হতো, রাঁচি যেতে হতো। আজকে আসানসোলের মেয়ে, আসানসোলের ছেলে আসানসোলে বসে মাস্টার ডিগ্রি করছে কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে, একটা জেলা পেয়েছে। আর রইল, যদি বলেছেন জীবিকার ব্যাপার, শুধু কয়েকদিন আগে আমাদের জগন্নাথ ধাম মন্দিরের দ্বার উদ্ঘাটন করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ওয়েতে এতে ট্যুরিজম যেটা বাড়বে, তাতে 1 লক্ষ মানুষ মানে কোনো না কোনো উপায়ে চাকরি পাবেন। তাহলে কতটা এমপ্লয়মেন্ট বেড়েছে, এমপ্লয়েবিলিটি, সেটা আপনি বুঝতে পারবেন। দ্বিতীয়, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যে অভিযোগ করছে সেটা বিরোধী দল করছে, মানুষ করছে না। কেন, মানুষ যদি করে তাহলে সরকারের জনপ্রিয়তা কমে, সেটা হয়নি। এবং আপনাকে একটা ছোট স্ট্যাটিস্টিক্স দিই, ডিউরিং দি সিপিএম রেজিম, আনএমপ্লয়েড রেট ওয়াজ দি হাইয়েস্ট ইন ইন্ডিয়া। তখন দেখা যেত যে ভারতবর্ষের হাইয়েস্ট যে আনএমপ্লয়েড রেট, সেটা হচ্ছে পশ্চিমবাংলায়। এবং এটা আমি বলছি, জুট মিল, কারখানা বন্ধ হওয়ার আগে স্টেজ তারা করে দিয়েছিল। এবং এইগুলো বন্ধ হওয়ার পর দেখা যেত যে ভারতবর্ষের মানে যদি 10 ভাগ করেন টোটাল আনএমপ্লয়েডকে, তার সিপিএম তার 3 থেকে 4 ভাগ আমাদের পশ্চিমবাংলায় রয়েছে। সেই জায়গা থেকে কিছু না কিছু করে, তাতে সেটা তথ্য প্রযুক্তি হতে পারে, খাদ্য প্রক্রিয়াকরণ হতে পারে, ফিশারিজ হতে পারে, চাই ডেভেলপমেন্টের বিল সেক্টরে হতে পারে, নতুন চাকরির যে উৎস খুলে গেছে, সেখান থেকে নতুন চাকরি হয়েছে এবং এমপ্লয়াবিলিটি খুব ভালো রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। বিনিয়োগের আপনি পরিসংখ্যানটা দেখুন, মানুষ কেন বিনিয়োগ করছে অ্যাজ এ সেফ ডেস্টিনেশন। এবং ধরুন একটা ছোট উদাহরণ দিই, সেদিন রিলায়েন্সের আম্বানিরা বলে গেছে পশ্চিমবঙ্গে কি, এটা ওয়েস্ট বেঙ্গল, WEST ওয়েস্ট বেঙ্গল নয়, তারা বলেছে এটা BEST, বেস্ট বেঙ্গল, নট ওয়েস্ট বেঙ্গল। আই ক্যান রেফার টু ইট অ্যাজ বেস্ট বেঙ্গল, দ্য বেস্ট ডেস্টিনেশন। ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে যে কোনো বন্ধ হয় না, কোনো ওয়ার্ক ডেজ লস হয় না। সেই কালচার চলে গেছে, আমার দেশ তোমার দেশ ভিয়েতনাম, সেই কালচার চলে গেছে। এখন এখানে মানুষ কাজ করে, মানুষ একটা সিকিউরিটি ফিল করে, ইনসিকিউর যে ফিলিংসটা ছিল সেটা চলে গেছে। তাহলে কি বলা যেতে পারে অ্যালিগেশন গুলো টাইপ অফ আই ওয়াশ?
এই অ্যালিগেশনগুলো রাজনৈতিকভাবে পরাস্ত মানুষের কনফিউশন থেকে বেরিয়ে আসে, কেন তারা জানে রাজনৈতিকভাবে আমরা খুব বাজেভাবে পর্যদস্ত হয়েছি একাধিকবার, বারংবার। তো সেই জন্য বর্গিহানার মতো কিছু বাইরে থেকে লোক এনে তারা হানা দিত, কিন্তু সাকসেসফুল না হয়ে তারা এই ধরনের অভিযোগ করে। অভিযোগ যে করে, পরিসংখ্যান বলে সত্যি কথা। আপনি আয়ুষ্মান ভারতের পেমেন্ট রেট দেখুন, কত পার্সেন্ট ক্লেম ম্যাচুরিটি তারা দেয়। আপনি স্বাস্থ্যসাথীর ক্লেম রেট দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন কে বেশি সাকসেসফুল, কে কত পেশেন্টকে ট্রিট করেছে, সেটা দেখে বুঝতে পারবেন। দ্বিতীয়, ইনক্লুশন ফ্যাক্টর। এমন অনেক মানুষ আছে যারা হয়তো বিলং করে না বা বিপিএল নয়, কিন্তু তাদের স্বাস্থ্যর ক্ষেত্রে পরিষেবা দরকার। পশ্চিমবাংলায় তো সকলকে ইনক্লুড করেন। এই ছাতা, এই স্বাস্থ্যসাথী ছাতা সকলের মাথার ওপর আছে, কিন্তু সেখানে তো একটা ছোট সেকশনের ওপর আছে, একটা খুব স্মল সেক্টরের ওপর দেওয়া আছে। এইখান থেকে তো বোঝা যায় কোন স্কিমটা স্বাধীন ভারতবর্ষে যদি কোনো স্কিম হয় তাহলে সেটা ইনক্লুসিভ স্কিম হওয়া উচিত, যেখানে সকল জাতি, সকল ধর্ম, ইরেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক ইনকাম পার্টিসিপেট করতে পারে। অ্যান্ড দ্যাট রিফ্লেক্ট স্বাস্থ্যসাথী। এবং সামাজিক সুরক্ষা যদি বলেন, পশ্চিমবঙ্গে যে ধরনের সামাজিক সুরক্ষা দেওয়া হয়, আমার মনে হয় না অন্য কোনো রাজ্যে আছে। আজকে বিজেপিকেও বলতে হচ্ছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মী ভান্ডারের মতো একটা স্কিম চালু করব। তারা তো 17টা রাজ্যে ডাইরেক্ট ক্ষমতায় আছে বা ইনডাইরেক্ট ওয়েতে যেমন ভাবে হোক আছে, ক্ষমতা দখল করে। একটাতেও লক্ষ্মী ভান্ডার চলে, আপনি আমাকে দেখে নিন। লাডলি বাহানা যোজনায় মানুষ টাকা পাচ্ছে না, এখানে প্রত্যেক মাসে মানুষ লক্ষ্মী ভান্ডারের টাকা, বার্ধক্য পেনশন, বিধবা পেনশন সব সময়ে পায়। ঠিক আছে। যদি প্রশ্ন আসে দেশ, রাজ্য, বিধানসভা আর পৌর নিগম কি করে মূল্যায়ন করবেন মানে বর্তমান পরিস্থিতির উপর, বর্তমান পরিস্থিতির উপর খুব দুঃখের সঙ্গে বলতে হয়, দেশ কিন্তু খুব খারাপ একটা সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কেন দেখুন সংকটজনক বলছি, দেশে এমন একটা পরিস্থিতি এখন তৈরি করা হয়েছে যেখানে জাতি জাতির বিরুদ্ধে, সাবকাস্ট সাবকাস্টের বিরুদ্ধে প্রতিনিয়ত দেখুন কোথাও না কোথাও কমিউনাল ভায়োলেন্স হচ্ছে। এটা কিন্তু ভারতবর্ষের স্ট্রাকচার, ভারতবর্ষের যে নীতি, যে পরম্পরা, তার সঙ্গে মিল রেখে চলছে না। দেশ অর্থনৈতিকভাবে এক সংকটের মধ্যে আছে, দেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এক ক্যাশ ক্রাঞ্চের মধ্যে রয়েছে। সবচেয়ে বড়, দেশের যে সাংবিধানিক স্তম্ভগুলো, সেগুলো কোথাও না কোথাও আঘাত করা হচ্ছে। তাতে সেটা মিডিয়া হোক, জুডিশিয়ারি হোক এবং ইলেকটোরেট, এই তিনটেই তো ধরুন সংবিধান তৈরি করার মেন তিনটে পিলার, সেই পিলারগুলো অ্যাটাক হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক। এবং দেখবেন বাজপেয়ী সাহেবের একটা বক্তব্য ছিল লোকসভায়, প্রধানমন্ত্রী হিসেবে বলেছিলেন পদত্যাগ করার আগে, सत्ता का ये खेल चलता रहेगा, सरकारें आएगी जाएगी बनेगी बिगड़ेगी, लेकिन हिंदुस्तान रहना चाहिए। সেই হিন্দুস্তানে কোথাও না কোথাও আঘাত হচ্ছে। দেশের অবস্থা সত্যি খুব সংকটময়, যেখানে দেখা যাচ্ছে ঋণ অনাদায়ীরা পালিয়ে যাচ্ছে। দেশের দিনের পর দিন আমাদের মূল্যায়ন আন্তর্জাতিক বাজারে কম হচ্ছে। দেখুন হাঙ্গার ইন্ডেক্সে, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে আমরা 147তম স্থানে চলে এসেছি 150-এর মধ্যে। আমাদের পাসপোর্টের ভ্যালু, পাসপোর্টের যে মাপদণ্ড, সেটা পড়তে পড়তে 85-তে চলে গেছে। এবং ডলার যেভাবে রেগুলার বেসিসে পড়ছে আন্তর্জাতিক বাজারের, মানে টাকা যেভাবে পড়ছে ডলারের এগেনস্টে, সেটা খুবই উদ্বেগের ব্যাপার। কেন প্রচুর জিনিস এবং এক্সপোর্ট বেড়ে যাচ্ছে, মানে সোনার দাম, এবং তাহলে ডোমেস্টিক প্রোডাকশন কমছে, যার জন্য এক্সপোর্টের উপর আপনার নির্ভরতা বাড়ছে। সেখানে দেশ যথেষ্ট খারাপ পরিস্থিতির মধ্যে আছে। কিন্তু রাজ্য একটা খুব ভালো জায়গায় আছে। কেন? একটা রাষ্ট্র তখনই ভালো থাকতে পারে তার মানুষ কতটা সুরক্ষিত, সবচেয়ে বড় ইন্ডেক্স, সবচেয়ে বড় প্যারামিটার। আজকে আফগানিস্তান বা কোথাও যদি আপনি সোমালিয়া যান, তাহলে মানুষের সুরক্ষাটা কম, তাহলে সেখানে কি আছে দেখে লাভ নেই, মানুষের সুরক্ষা কম। কিন্তু আজ পশ্চিমবাংলায় আপনি কি পাচ্ছেন? এমন একটা সরকার, এমন একটা প্রশাসন পেয়েছেন যে ইন্টারফেয়ার করে না, ইনফিল্ট্রেট করে না ব্যক্তি জীবনে। সিপিএম এর টাইমে কি ছিল? পুলিশ অ্যান্ড পলিটিক্স। দেখুন পুলিশ পলিটিক্সটাকে গভর্ন করতো, পার্টি অফিস ডিসাইডেড সিদ্ধান্ত আসতো, কোর্টের সিদ্ধান্তটাও বড় ছিল না। আজকে এই জিনিসটা নেই। আজকে দেখুন সবচেয়ে বড় অধিকার কি পশ্চিমবঙ্গের মানুষকে দেওয়া হয়েছে? আজকে আপনি তৃণমূল কংগ্রেসের বিরোধ করতে পারছেন, রাস্তায় দাঁড়িয়ে র্যালি হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস বলছে। সিপিএম এর টাইমে এটা হতো না। কেন? একটা টাইমে বানতলা রেপ অ্যান্ড মার্ডার হয়, তার বিরুদ্ধে হয়নি কোনো প্রতিবাদ করা যেত না। মরিচঝাপি কিলিংস হয়, নানুর হয়, নন্দীগ্রাম হয়, সিঙ্গুর হয়। আপনি বলে দিন কোনো একটা জায়গায় প্রতিবাদ করা গেছে, প্রতিবাদটা কি তারা, প্রতিবাদের কোনো কণ্ঠস্বর এলেই তারা আটকে দিত। সাঁইবাড়ি ম্যাসাকার হয়, তো কোন জিনিসটা চলতো? সেখানে তো এই ব্যাপারগুলো হতো না। পুরো ব্যাপারটাই পার্টি অফিস ডিসাইড করতো কার এফআইআর হবে, কার হবে না। আজকে সেই জিনিসটা থেকে মানুষ মুক্তি পেয়েছে, মানুষ গণতন্ত্রের যে স্বাদ সেটা পেয়েছে, যে গণতন্ত্র কেমন হওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের যে অফিস কোনো পাড়ায় যেটা থাকে, মানুষ ভাবে এটা একটা আস্থার জায়গা, যেখানে আমি যেতে পারি, যেখানে গেলে আমার কোনো একটা প্রবলেমের সলিউশন হতে পারে বা সাহায্য পেতে পারে। সিপিএম এর টাইমে মানুষ পার্টি অফিসে আসতে ভয় পেত, কেন পার্টি অফিসে এলে কোনো না কোনো বিষয় আমি জড়িয়ে যাব বা আমাকে জড়িয়ে দেওয়া হবে, আমার কমরেড কাকু, কমরেড মামা, কমরেড দাদা আমাকে ফাঁসিয়ে দেবে। আজ মানুষ সেই ভয়টা পায় না। আর রইল আমাদের বিধানসভা,
বিধানসভার অবস্থা খুবই খারাপ, কেন আমি আসানসোল দক্ষিণ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করি, দক্ষিণ বিধানসভার অন্তর্গত একটা ওয়ার্ড থেকে। কেন খারাপ? কেননা সেখানে যদি আপনি বলেন বিভিন্ন প্যারামিটার্সে আমি কত দেবো, আপনি এই ইন্টারভিউ কোনো এক জায়গায় বলেছেন স্টার ক্যাম্পেনার, তো স্টার না নয় আমি জানি না, তো স্টার মানে তো তারকা, তো তারকা প্রার্থী জানতাম না। আর থ্যাংক ইউ যে আজকে আপনি জানালেন, এরকম কোনো ভাবনাও মানুষের মনে আছে। তবে ব্যাপারটা হচ্ছে স্টার না ফ্লপ স্টার না পোস্টার সেটা জানি না, কেন এলাকায় তাকে পাওয়া যায় না। পরিষেবা হচ্ছে 0-100-র মধ্যে। কেননা রিসেন্টলি আমার একটা আরটিআই জবাবে এসেছিল উত্তর যে তিনি 4 লক্ষ টাকা খরচা করেছেন তার বিইউপি ফান্ড থেকে, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল। তো এটা হচ্ছে তার ফেলিওরটাকে শোকেস করে, কেন আমাদের দলের একজন কাউন্সিলর তার চেয়ে 10 গুণ বেশি খরচা করেছে। তো এটা থেকেই বোঝা যায় বিধানসভায় কোনো কাজ হচ্ছে না, দুর্ভাগ্যজনক। এবং আসানসোল পৌর নিগম যদি বলেন, এই পৌর নিগম যে ধরনের কাজ করছে সেখানে নতুন স্ট্যান্ডার্ডস মানুষকে সার্ভিস দেওয়ার, মানুষকে সেবা দেওয়ার তৈরি হচ্ছে, প্রতিনিয়ত নতুন সার্ভিস দেওয়ার সেবা তৈরি হচ্ছে। প্রথমেই হচ্ছে নিকাশি ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা হয়েছে এবং এই লক্ষ্যে আমরা কাজ করেছি এবং কিছুটা কাজে আমিও যুক্ত ছিলাম, যে এখানে কোনো মাস্টার প্ল্যান আজ পর্যন্ত হয়নি। তো সেই জন্য দেখবেন বেশ কিছু জায়গায় ইসমাইল আমাদের, তারপর মহিশালার একটা পার্ট, এইগুলো মানে অল্প বর্ষায় প্লাবন এসে যেত, কিন্তু আমাকে দায়িত্ব দেওয়ার পর মানে আমি ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স এবং আইআইটি খড়গপুরের নাম প্রস্তাব করেছিলাম। তো সেখানে না করে আমরা ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স ধানবাদ তাদের নিয়ে আসি, যেটাকে এখন আইআইটি ধানবাদ বলা হয়। তাদের প্রফেসররা ডিটেল রিপোর্ট বানায় এবং দেখবেন যখন থেকে আমি বড় চেয়ারম্যান হয়েছি, এই অল্প জলে একতলা ডুবে গেল, টিভি ফ্রিজ খারাপ হয়ে গেল, খাট সরাতে হবে, এই জিনিসটা মানুষকে আর ভোগ করতে হয়। এটা কি একটা আপনি নিজের অ্যাচিভমেন্ট হিসেবে দেখছেন অ্যাজ এ চেয়ারম্যান? এটা আমি মনে করি আমার অ্যাচিভমেন্ট, আমার কর্পোরেশনে আমার দলের অ্যাচিভমেন্ট এবং মানুষের অ্যাচিভমেন্ট। মানুষ এতে কোঅপারেট করেছে, তাই আমরা এখনো পুরোটা অ্যাচিভ করে উঠতে পারিনি। আমাদের প্রজেক্টটা যখন সম্পূর্ণ হবে অ্যাচিভ হয়ে যাবে। এবং বিভিন্ন জায়গায় জলের যে কষ্ট ছিল, এই পিরিয়ডে 6খানা আইজি করেছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে, প্রায় 467 কোটি টাকা ব্যয়। এতে আমরা ধরুন আমার বড়োর মধ্যে যে আইজিটা তৈরি হয়েছে সেখান থেকে জল দেওয়া হবে সুদূর জামুরিয়ায়, এবং আমরা অন্য জায়গা থেকে জল পাচ্ছি। প্রত্যেকটি মানুষের বাড়িতে হাউস কানেকশন পৌঁছচ্ছে, এটা একটা বিরাট উপলব্ধি। এরকম অনেক কাজই হয়েছে। এরকমই যদি কিছু অ্যাচিভমেন্টের কথা আরো বলতে হয় আপনার চেয়ারম্যানশিপে, আরো ধরুন 2 কি 3টে। চেয়ারম্যানশিপে আরো একটা ব্যাপার আছে, দেখুন আমরা স্বাস্থ্য সাথীতে হাইয়েস্ট নাম্বার অফ এনরোলমেন্ট করেছি, এবং আমার পিরিয়ডে চেয়ারম্যানশিপে দেখুন 2টো কমিউনিটি সেন্টার, 3টে নতুন হেলথ সেন্টার তৈরি হয়েছে, মানে প্রান্তিক যে মানুষ তাকেও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। এবং যদি আপনি আসেন সোশ্যাল সিকিউরিটি গ্যারান্টি স্কিমে, তাতে আমরা যে পেনশন সংখ্যায় মানে মানুষকে যুক্ত করতে পেরেছি, বিভিন্ন পেনশনের মাধ্যমে মানুষের ঘর পর্যন্ত পৌঁছে পেরেছি। শুধু আমার ওয়ার্ডে 2100 নতুন পেনশন চালু হয়েছে, সেটা লক্ষ্মী ভাণ্ডার হতে পারে, সেটা বার্ধক্য ভাতা হতে পারে, সেটা বিধবা পেনশন হতে পারে, মানে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রদান করা কোনো স্কিম হতে পারে। এটা হাইয়েস্ট নাম্বার অফ মানুষকে এতে ইনক্লুশন করা গেছে। এইটা মানুষের কাছে পৌঁছানোর, মানুষের পাশে থাকার আমি মনে করি এটা সবচেয়ে বড় বার্তা। অ্যাচিভমেন্ট দলের, কিন্তু মানুষকে উপকৃত করতে পেরেছি, এই জন্য আমার ভাল লাগে। দর্শকের খুবই পছন্দ, মানে সব রকমের টক শো বা পডেই এটা খুবই জনপ্রিয়। র্যাপিড ফায়ার। হ্যাঁ, Rapid একদম fire। পছন্দ। তো স্টার্ট করা যাক। চা না কফি? চা। মোদি না দিদি? ক্যান আই হ্যাভ দ্য প্রিভিলেজ? কেন 1-2টো কথা বেশি বলতে হবে? অবশ্যই দিদি, কিন্তু 1-2টো কথা বেশি বলতে হবে। সেই জন্যে একজন কোথা থেকে একটা রাজ্যকে কোথায় নিয়ে গেছে, সিপিএম এর যে 34 বছরের অপশাসন, তারপর রাজ্যে ফিরে এসছে, যেমন আমি আমার শোয়ের শুরুতেই বললাম 26টা মেডিকেল কলেজ, এত ইউনিভার্সিটি, মানুষকে সামাজিক সুরক্ষা, তাহলে তিনি কোথায়? দ্বিতীয় জায়গায় কি হয়েছে? রাষ্ট্রীয় সম্পত্তির বিলগ্নীকরণ, জাতির বিরুদ্ধে জাতিকে লড়ানো, মানে দুজনের মধ্যে কোনো কম্প্যারিজন হতে পারে না। মানে বলতে গেলে বলতে হয় এক শব্দে, কাহা মুচকা বাল কাহা পুচকা বাল, কোথায় দিদি আর কোথায় মোদি, দুটোর মধ্যে তুলনা হয় না। দিদিকে আমরা দিদি বলছি, কিন্তু আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মে একটা সময় আসবে যখন ইতিহাসের বইয়ে তার নাম থাকবে, এবং আমি মনে করি আমার ভাইপোরা যখন তাদের নাতি নাতনি হয়ে যাবে, বলবে কখনো আমার কাকা এবং আমার বাড়ির লোকে এই দল করতো, তারা সেটা অনুপ্রাণিত হবে। যেমন আমরা ধরুন ইতিহাসের বইয়ে দেখতে পাই, এটা আমি একজন তৃণমূল কর্মী হিসেবে বলছি, এটা হবে যে জন অফ আর্ক, বোয়াডিসিয়া, যেমন আমরা তাদের নাম দেখতে পাই 1000 বছর পরেও, সেরকম একটা জিনিস হবে। মানুষের জন্য উনি যা করেছেন, কিন্তু মোদি কি করেছেন? একের পর এক রাজ্য সরকারের, কেন্দ্র সরকারি সংস্থাকে বিক্রি করেছেন, বিলগ্নি
উনি করবেন, হ্যাঁ নিজের বন্ধুদের জন্য অনেক করেছেন, সেটা নিয়ে আমি আলোচনা করছি না, কিন্তু করেছেন, হয় না তুলনা করে। নেক্সট প্রশ্ন, রাহুল না শুভেন্দু? রাহুল গান্ধী না শুভেন্দু অধিকারী, এই তো দুজনের অ্যাচিভমেন্ট নিয়ে কি কিছু বলার জায়গা আছে? কোথায় শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের একটা কিছু করে বেড়াচ্ছে, তাও কোনো দলে যেয়ে কিছুদিন লাফালাফ করছে। রাহুল গান্ধী দেখুন লিডার, যেমন আমি মনে করি এই মুহূর্তে দেশের সবচেয়ে, যদি বলেন ওই এজ গ্রুপে কোন নেতা, তাহলে আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন হি ইজ এ লিডার ফর দি ফিউচার, হি ইজ এ হোপ। রাহুল গান্ধী নিঃসন্দেহে খুব বড় নেতা, কেননা এই ধরনের বিরোধী মিডিয়া, যেখানে গদি মিডিয়া রয়েছে, যেখানে সংবাদ মাধ্যম বিরূপ কাজ করছে, যেখানে বিচার ব্যবস্থাকেও কোথাও না কোথাও পঙ্গু করে রাখা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনকে পঙ্গু করে রাখা হয়েছে, সেখানে তিনি কংগ্রেস পার্টির কিছু একটা রিভাইভাল করেছেন। কিন্তু এই লড়াইটা যদি কেউ সামনে থেকে আজকে ইন্ডিয়া জোটে লড়েছে এবং বিজেপিকে পূর্ণ মেজরিটি থেকে আটকেছে, সেখানে দুটো নাম সর্বপ্রথম আসবে। সবচেয়ে আগে আমাদের মানে মোস্ট বিলাভেড, মোস্ট টলেস্ট স্ট্রাকচার অফ দি কান্ট্রি, মাই লিডার মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেকেন্ড হচ্ছে মাই লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা রাজ্যে রাজ্যে ঘুরে এই একটা বাতাবরণ তৈরি করেছে যে কেন আমাদের বিজেপিকে আটকাতে হবে। বিজেপিকে আটকাতে হবে নট ফর ভোটের লক্ষ্য, বিজেপিকে আটকাতে হবে কনস্টিটিউশনকে বাঁচানোর জন্যে, সংবিধানকে বাঁচানোর জন্যে। এবং বিজেপি সম্বন্ধে কি বলবো বলুন, তারা জাতি উপজাতি অনুসূচিত জাতির কথা বলে, যে দেশের মহামহিম সবচেয়ে বড় চেয়ার কি, মহামহিম রাষ্ট্রপতি, নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধনী দিনে তিনি ডাক পান না, তাহলে মোদীকে নিয়ে কি আলোচনা করবো? আলোচনাই হয় না দুজনকে নিয়ে, দুটো সেপারেট জিনিস। কিন্তু লিডার অফ দি ফিউচার যদি বলেন, যার উপর মানুষ ভরসা রাখতে শুরু করে দিয়েছে, মানুষ ভরসা রাখছে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হি ইজ এ হোপ ফর অল, কেন ভবিষ্যৎ দিনের। এবং রাহুল গান্ধী খুব ভালো লিডার, বড় লিডার, এবং সংগঠিত করেছেন বিজেপির বিরুদ্ধে, একাধিক জায়গায় কাজ করেছেন এবং ভারত জোড়ো যাত্রা করেছেন। বিজেপির বিরুদ্ধে মানুষ একটা মুভমেন্ট এনেছেন, যেটা নবজোয়ার পশ্চিমবঙ্গে করতে সাকসেসফুল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন 2012, 13, 14 উনি আসেন, তখন তৃণমূলের সিট সংখ্যা কত ছিল সেই লোকসভায়? তৃণমূলের সিট সংখ্যা ছিল 19, এসইউসিআই 1, বাকি বামফ্রন্ট, কংগ্রেস 6, বামফ্রন্ট 26। আজ সেখান থেকে তৃণমূলের সিট সংখ্যা কোথায় পৌঁছেছে? 29। দেখবেন না, আমরা কিন্তু 37 পর্যন্তও গেছি। তাহলে সেই জায়গায় দেখুন, এখানে একটা জিনিস মানতেই হবে যে দিদির ভূমিকা অনস্বীকার্য। যেমন পারুল প্রকাশনের বইয়ে লেখা থাকে, আমার সাকসেসের পেছনে এই দুটি বইয়ের ভূমিকা অনস্বীকার্য, আমার সাফল্যের পেছনে এই সার্বিক সাফল্য। এবং ভারতবর্ষে যে বিজেপিকে আটকানো গেছে, দেখুন ডে ওয়ান থেকে যদি কেউ এটার বিরোধ করেছে, সে আমার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যোগ্য অ্যাসিস্ট্যান্স দিয়ে গেছেন এবং কাঁধে কাঁধ লাগিয়ে লড়ে আজকে দেশকে একটা নতুন দিশা দেখাচ্ছে। ঠিক সেনাপতির মতন, ঠিক সেনাপতির মতো ওনারা দুজন দেখাচ্ছেন যে কি করে একটা ইম্পেরিয়ালিস্ট সরকারকে আমরা আটকাবো। এই যে ইন্ডিয়া জোট, এটা কেউ ভেবেছিল? এটা তো তৈরি করা হলো, যে একটা ভেবে ঘুরে দিদি গেলেন, একাধিক লোক এলো, তারা সকলে দিদির কাছে এসছেন, তাহলেই তার গুরুত্বটা ইন্ডিয়া জোটে বোঝা যায়। এবং এমন নয় বিজেপি জোট দিদিকে পেলে আর কিছু চাইবেই না, কিন্তু তিনি সেটা করেননি। তিনি ভারতবর্ষের স্বার্থ দেখেছেন, কেন্দ্রীয় মন্ত্রিত্বের লোভে যাননি। উপমুখ্যমন্ত্রী যেমন এই উপপ্রধানমন্ত্রী বা অন্য অনেক ধরনের স্বরাষ্ট্র ফিনান্সের লোভে অনেকে গেছে, কেউ রেলের লোভে গেছে। আমাদের দল তৃণমূল কংগ্রেস যায়নি এবং দিদি কখনো এটা নেননি, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো এর মধ্যে পড়েননি। প্রত্যেকটি আমাদের শোয়ের শেষে যে একটা উপলব্ধি থাকে, তো সেই উপলব্ধির দিকে নজর করে যুব সমাজের জন্য আপনি কি মেসেজ রাখছেন? মানে যারা হয়তো কেউ ডাক্তার হতে চাইছে, কেউ ইঞ্জিনিয়ার, বা কেউ বা পলিটিশিয়ান, তো সবার তো একটা জার্নি থাকে, সব জিনিসটা সহজ নয়, যেটা আপনি এতক্ষণ ধরে বললেন। তো কি মেসেজ রাখতে চাইছেন আপনি? সবচেয়ে আগে তো দেখুন, লাস্ট কয়েকদিনের মধ্যে আমাদের 10 ক্লাসের ফলাফল বেরিয়েছে। প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি। যারা হয়তো কৃতকার্য কোনো না কোনো কারণে হতে পারেননি, তাদের জন্য রইল যে তারা ভবিষ্যতে হবে, এই তারা যেন আশা না ছেড়ে দেয়। ডোন্ট লুজ হোপ, কখনো না কখনো হবেই, কেন ফেলিওরস আর দ্য পিলার্স অফ সাকসেস। হয়তো আজকে হয়নি, কালকে হবে। এবং আন্তরিকভাবে একটা ব্যাপার আমাকে খুব বেদনা দিচ্ছে, সেটা হচ্ছে আমাদেরই মানে বার্নপুরের মেয়ে, কি বলে, থৈবি মারা গেছে তার রেজাল্টটা আসার আগে, এবং জেলায় বোধহয় অ্যাক্সিডেন্টালি দেখা যাচ্ছে ওই টপার। এটা একটা দুঃখ রয়ে গেল। এবং যদি বলেন এদের এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার, দেখুন এডুকেশনের সঙ্গে সঙ্গে আজকাল মানুষ পড়াশোনার ব্যাপারে অনেক সচেতন, এবং রাজ্য সরকারের যেহেতু অনেক জনদরদি স্কিম রয়েছে, যেমন স্কুলে মিড ডে মিল, ফ্রিতে জামা কাপড়, বই, তাহলে মানুষ হচ্ছে কি কিছুটা আরও শিক্ষামুখী হচ্ছে। কেননা দেখুন ভারতবর্ষ একটা অদ্ভুত দেশ, এ কন্ট্রাডিকশন অফ প্যারাডক্স, একটা প্যারাডক্স। কেননা এখানে ইউ উইল বি ফাইন্ডিং এ রিক্সা পুলার যে $2 আর্ন করে, কিন্তু হি ড্রিমস অফ সেন্ডিং হিজ চিলড্রেন টু এ বেটার স্কুল। এইটা হচ্ছে জিনিস, যে ভারতবর্ষে একটা অদ্ভুত
দেশ যেখানে মানুষের সুযোগ পেলে মানুষ অনেক কিছু করতে পারে। এবং আমি মনে করি এই রাজ্যে সুযোগ পাচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম পড়াশোনা করে, যেমন 70-এর দশকে, 80-র দশকে, 90-এর দশকে, শুরুর দিকে এই দশকে আমরা দেখেছি সিপিএম এর টাইমে এমপ্লয়মেন্ট ইজ অ্যাট নীল। এইটা হচ্ছে খুব খারাপ জায়গা, কেন এডুকেশন উইথ এমপ্লয়াবিলিটি এই দুটো জিনিস থাকা উচিত, যেটা কেন্দ্র সরকারের এমপ্লয়মেন্ট বিগত 10 বছরে বন্ধ হয়ে যাওয়ার পক্ষে ফলে অনেক ক্ষেত্রে ছাত্ররা হায়ার এডুকেশনের পরেও কোনো চাকরি পাচ্ছে না, যেটা খুবই দুর্ভাগ্যজনক। তবে প্রত্যেককে আমি বলবো তারা যেন নিজেদের টেকনিক্যাল এডুকেশন কন্টিনিউ করে, কেননা কোনো না কোনো জায়গায় যে একটা ব্রেক আসবেই। কেন এই সরকারের পর যদি কোনো সরকার আসে তারা নিশ্চয়ই চাকরির বিষয়টা প্রথম প্রাধান্য দেবে। বছরে 2 কোটি না হোক, অন্তত মানুষ চাকরি পাক। কেন দেখা যাচ্ছে 10-এর যদি 2 কোটি চাকরি, যেটা বিজেপি সরকার বলেছিল 2014, তাহলে 25 পর্যন্ত আজকে কত 20 কোটি মানুষের চাকরি হয়তো ভারতবর্ষে বেকার থাকতো না, সেটা হয় না। তাহলে কি আপনি একটা সাজেশন দিচ্ছেন যে গতানুগতিক পড়াশোনা তো আছেই, তার সাথে কি টেকনিক্যাল দিকে মুভ করতে সবাইকেই আপনি? হ্যাঁ নিশ্চয়ই, কেন টেকনিক্যাল দিকে যেই আপনি মুভ করছেন, দেখুন হচ্ছে কি আপনি একটা এক্সট্রা এজ পেয়ে যাচ্ছেন। এডুকেশন কি, এডুকেশন একটা মাধ্যম, কিন্তু এডুকেশন করলে সবাই কেন এক জায়গায় পৌঁছে না, একই কলেজে সবাই থাকে, কেউ পৌঁছে না। কিন্তু যে দ্য ভেরি বেস্ট করতে পারে, আপনি পিৎজা খান, পিৎজাটা কি একটা জাস্ট ব্রেড, কিন্তু যখন ওর উপরে টপিংস দিচ্ছেন, তাতে সে মাশরুম দিয়ে করছেন বা চিকেন পিৎজা করছেন, ওটা টপিংস দিচ্ছেন, ডবল টস বা সিঙ্গল টস, তখন দ্যাট বিকামস টেস্টফুল। তো টেকনিক্যাল এডুকেশন যদি কোনো বাচ্চা পায়, সে হচ্ছে দ্যাট এক্সট্রা টপিংস, তাহলে তখন হচ্ছে কি সে এটা এগিয়ে যেতে পারছে, জীবনে বাকিদের প্রতিযোগিতায় ফেলে রেখে এগিয়ে যেতে পারছে। এত নতুন নতুন স্ট্রিম এসছে, সেগুলো এক্সপ্লোর করা। দেখুন আমরা যখন পড়তাম তখন একটা এমবিএ ছিল, যখন আমার ছাত্র জীবন স্কুল জীবনে, কিন্তু এখন এমবিএ ডিফারেন্ট ব্রাঞ্চিং এসছে, ডাক্তারির প্রত্যেকটা স্ট্রিমে এমডি এমএস এসছে, এমসিএইচ হয়ে গেছে। তো এরকম ইঞ্জিনিয়ারিং এত সেক্টর তৈরি হয়েছে। তখনকার দিনে কেউ লেদার টেকনোলজি পড়তে চাইতো না, এখন লেদার টেকনোলজি একটা বড় পার্ট। তো ইঞ্জিনিয়ারিং এত নতুন স্ট্রিম এসছে, ইনফরমেশন টেকনোলজি একটা পুরো বড় স্ট্রিম। মানুষ যত কারিগরি শিক্ষার দিকে টেকনিক্যাল দিয়ে যাবে, তার আমি মনে করি জীবনের সুযোগটা তত বাড়বে। মানে আপনি বলছেন টেকনিক্যাল দিকটা মানে আগে থেকে যে রাস্তাটা নির্ধারণ করে চুজ করে নিতে। যেমন বললাম পিৎজা, তার টপিংসটা না দিলে পিৎজাটা পরিপূর্ণ হবে না, চান্সটা বাড়বে। আর আসানসোলকে নিয়ে কি বলবেন? আসানসোলকে কোথায় দেখতে চাইছেন? আসানসোলকে আমি দেখতে চাই, তাহলে এক্ষেত্রে আমি বলবো যে আমার যেটা লাইফ লং ভিশন সেরকমই, যেমন অ্যান ইন্ডিয়া মোর স্ট্রঙ্গার দেন আমেরিকা, তাহলে অ্যান আসানসোল মোর বিউটিফুল দেন এনি মেট্রো সিটি। সেই লক্ষ্যে আমাদের গভর্নমেন্ট অলরেডি কাজ করছে, এবং যদি কখনো সেই সুযোগ আসে, সেই সহায়তা পাওয়া যায়, তাহলে আমি সবচেয়ে আগে চাইবো, দেখুন আসানসোলের একটা বিরাট, এটা এত পুরনো শহর। দেখুন ভারতবর্ষের প্রথম ট্রেন চলেছিল রানীগঞ্জে, আসানসোল রানীগঞ্জ এইভাবে ডিফারেন্সিয়েট করছি না, পাণ্ডবেশ্বর এভাবে ডিফারেন্সিয়েট, কিন্তু দুর্গাপুর আলাদা, আসানসোল আমরা এই দিকটা নিয়ে আলাদা, কুলটি জামুড়িয়া এগুলো নিয়ে। তো আসানসোলকে একটা বড় জায়গায় দেখতে পাওয়া যায়, এবং অনেক আশা ছিল। আমি যে বিধানসভার মানে অধীনে কাজ করি আসানসোল দক্ষিণে, সেখানে আশা ছিল অনেক কিছু হওয়া উচিত ছিল, কেন অনেক কিছু প্রতিশ্রুতি মানুষকে দেয়া হয়েছিল যে এমপ্লয়মেন্ট হাব হবে, ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, কোনোটাই হয়নি। কিন্তু ভবিষ্যৎ দিনে আমরা সুযোগ পেলে নিশ্চয়ই সেখানে ইন্ডাস্ট্রিয়াল হাবও হবে, এবং চাকরির যে ব্যাপারটা কি বললাম, এডুকেশন উইথ এমপ্লয়াবিলিটি, সেখানে চাকরির ব্যাপারটা সবচেয়ে আগে মাথায় রাখা হবে। যে আজ ধরুন যদি একটা কল সেন্টার ভালো করে আমরা করতে পারতাম, কেন আমরা তো বিধায়ক নই, তো যিনি আছেন তিনি হয়তো করেননি, তাহলে কত ছেলে মেয়েকে আপনি ভাবতে পারেন হায়দ্রাবাদ যেতে হতো না, কত ছেলেকে যেতে হতো না চেন্নাই, কত ছেলেকে যেতে হতো না, বা মেয়েকে ব্যাঙ্গালোর যেতে হতো না। তাদের পরিবার হয়তো টাকা পাচ্ছে, কিন্তু কতটা কষ্টের মধ্যে থাকে যে নিজের সন্তানকে বাইরে পাঠাতে হচ্ছে, সেইটা আসানসোলে হতো। আমাদের কাছে সেই ন্যাচারাল রিসোর্স আছে, সেই এবিলিটি আছে, শুধু আমরা লাস্ট 5 বছরে আমি মনে করি ভীষণভাবে বিধানসভায় পিছিয়ে গেলাম। আশা করি ভবিষ্যৎ দিনে এটা রেকটিফাই করা যাবে। দেখতে পেলেন, কথা বলে নিলেন ডাক্তারবাবু বিশান। তো আশা করি আপনাদের খুবই উপকারে লাগবে। আর এরকমই গুরুত্বপূর্ণ তথ্য বা এরকমই মানুষের সাথে আরো কথা বলতে আপনারা কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন যে কি রকম ভিডিও আপনারা দেখতে চাইছেন বা কি টপিক আপনারা চাইছেন। তো আজকে এই অবধি, নমস্কার। নমস্কার।